আব্দুল নূর তুষার, বাংলাদেশের রাজনীতিতে আপনি দুইজনের বক্তব্য শুনছিলেন, ধর্মভিত্তিক দলগুলোর এই যে জাতীয়তাবাদী প্রতীকের সাথে একীভূত হওয়ার যে প্রচেষ্টা, এটাকে ধরেন আপনি কিভাবে দেখেন? জাতীয়তাবাদী প্রতীকের সঙ্গে একীভূত হওয়ার প্রচেষ্টা তো তাদের ছিল, একদম যে ছিল না তা নয়। তবে কিছু কিছু আচার আচরণে তারা বিরোধী ছিলেন। যেমন তারা মনে করেন যে কোনো মনুষ্য নির্মিত স্তম্ভ কিংবা কোনো মিনার কিংবা কোনো স্থানে পুষ্প অর্পণ করা অথবা মোমবাতি প্রজ্বলন এটা অনইসলামিক, এটা ইসলামের বিরোধী, তারা সেটা মনে করেন। তারা মূলত এই অঞ্চলের সংস্কৃতিকে কখনোই মূল্যায়ন করতে চান নাই। তারা একটা প্যান ইসলামিক সংস্কৃতি তৈরি করতে চেয়েছেন সবসময়, যারা এখানে ধর্মভিত্তিক রাজনীতি করেছেন। কারণ অন্যান্য ছোট ধর্ম যাদের, তারা তো সেই রাজনীতি করে না, তাদের তো ধর্মভিত্তিক দল নাই। জামাত বিরোধী দলের নেতৃত্বে কখনো ছিল না, এবার যেহেতু তারা নেতৃত্ব দিবে এবং তাদের এই অ্যালায়েন্সের মধ্যে অন্যান্য দল রয়েছে যারা এই জাতীয়তাবাদী প্রতীকে বা জাতীয়তাবাদী কর্মসূচিগুলিতে অংশ নেয় নিয়মিত, এবং তারা অংশ নেবে। ফলে তারা প্রথমত তাদের ওই অ্যালায়েন্সকে মেনটেন করতে চায়। ফলে অ্যালায়েন্সের মধ্যে নিজেদেরকে সংস্কৃতি বিরোধী কিংবা প্রতীক বিরোধী এটা তারা করতে চায় না। এবার জামাত তো কোনোদিন কোনো এরকম জোটের নেতৃত্ব দিয়ে ইলেকশন করে নাই, এবং কোনোদিন সম্ভাব্য বিরোধী দলও হয় নাই, মানে বিরোধী দলের নেতা প্রধান বিরোধী দল। এবার তো এটা পরিষ্কার তারা হবে, গেজেট হোক বা না হোক এখনো। তারপরে তারা, আপনি দেখবেন যে ইন্ডিয়ান একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তাদের আমির যে তারা প্রগতিশীল মধ্যপন্থী রাজনৈতিক দল বা মধ্যরান রাজনৈতিক দল, হোয়াট এভার। তিনি কিন্তু বলেছেন তারা একটি প্রগতিশীল দল। ফলে প্রগতিশীলতা প্রমাণ করার জন্য তাদের এখন এই ধরনের কিছু কাজকর্ম করতে হবে। আমার ধারণা তারা পয়লা বৈশাখ ও নাসিরউদ্দিন হোজ্জার মানে এই টকশোতে বসেই কেউ কেউ এসে বলেছেন যে জামায়াতের যারা প্রতিনিধিত্ব করেন অথবা জামায়াত অ্যাক্টিভিস্ট আর কি, তারা বলতে চেয়েছেন জামায়াত এখন মধ্যপন্থী দল। না, মধ্যে আছেন কিনা এটা তো অন্য দূর থেকে দেখলে বুঝবে। আপনি মধ্যে আছেন কিনা এটা আপনি কেমনে বুঝবেন, তাই না? রাস্তার যে দেখছে আমাদের মতো লোকেরা, আমরা বুঝবো ওনারা কতটুকু মধ্যখানে এসেছেন। কিন্তু গত পয়লা বৈশাখের যে ওই যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন নাসিরউদ্দিন হোজ্জা গাধার পিঠে চড়েছে, জামাত এটা কোনো প্রতিবাদ করে নাই। মানে হোজ্জার মূর্তি হলে ঠিক আছে, কিন্তু এখানে যদি একটা ব্যাঙের মূর্তি থাকে তাহলে ঠিক নাই। ব্যাঙ হইলে খারাপ, হোজ্জা হইলে ভালো, কিন্তু দুইটাই মূর্তি কিন্তু আসলে প্রবলেমটা ওইখানে। মনে করেন সাপের মূর্তি খারাপ, গাধার মূর্তি ভালো। হোজ্জা কিন্তু গাধায় চড়েছে। বাংলাদেশে কিন্তু কোনো গাধা নাই, এটা জানেন তো? চিড়িয়াখানা ছাড়া বাংলাদেশে গাধা নাই। বাংলাদেশে গাধা জন্মায় না, গাধার কোনো, বাংলাদেশে তো ঘরে ঘরে গাধা আছে। তো আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন তো না, যে এটা হয়েছে ওই যে আলিফ লায়লার সালোয়ার কামিজ পরা ওই যে দৈত্য কেহেরমান টাইপের, আপনি দেখেছেন না? মুস্তফা সরয়ার ফারুকী এগুলা করেছে। হ্যাঁ, তো ওনার সংস্কৃতি মন্ত্রণালয় যখন এগুলো বানিয়ে দিয়েছেন, আর্ট কলেজে যখন এগুলো হয়েছে, জামাত কিন্তু এটা বিরোধিতা করে নাই। ফলে এইভাবে তারা একটু মধ্যপন্থা আসার চেষ্টা করছেন। কিন্তু মধ্যপন্থাটা মনে করেন তুরস্কে, মধ্যপন্থাটা মনে করেন মিডল ইস্টে, কারণ মিডল ইস্টের মাঝখানে মিডল আছে। হ্যাঁ, পৃথিবীর মাঝখান না, কিন্তু ইস্টের মাঝখান। আচ্ছা, হ্যাঁ, তো ওনাদের মধ্যে একটা সংজ্ঞা আছে। এরপর হলো তারা নিজেদেরকে নিরাপদ বোধ করছে, কারণ এর আগে এই ধরনের শোভাযাত্রায় গেলে ওখানে ছাত্রলীগ নামে একটি পদার্থ ছিল এবং তারা ঝাঁপিয়ে পড়তো। এইবার অন্তত সেই ভয় নাই, শঙ্কা নাই, কোনো কিছু নাই, তাদের উপরে কেউ ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা নাই। রাষ্ট্র তাদেরকে পাহারা দিবে, কারণ তারা সরকারি একটা বেসরকারি, মানে সরকার এবং বিরোধী দলের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেটার মধ্যে জোরালোভাবে প্রবেশ করেছেন। ফলে তাদের ওই নিরাপত্তার অভাবটা তারা বোধ করছেন না। এই সবকিছুর কারণে আমার মনে হয় তারা গিয়েছেন। পাশাপাশি তারা অনেকদিন ধরে দাবি করেন গোলাম আজম সাহেব ভাষা সৈনিক, যেটা খানিকটা সত্যতা আছে। উনি ওই সময় ছাত্রনেতা ছিলেন, উনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেতৃত্বে ছিলেন। ওই সময় তিনি ভাষা আন্দোলনের সমর্থনও দিয়েছেন। তো সেই জন্য তারা ওইটাকে একটু মনে করিয়ে দিতে চায় যে গোলাম আজম সাহেবের ভাষা সৈনিক ছিলেন, এটা একটা। তবে ওনারা কিন্তু কখনো এই দিবসটিকে শহীদ দিবস অথবা মাতৃভাষা দিবস বলতেন না, ওনারা এটাকে সবসময় ভাষা দিবস বলতেন। আচ্ছা, তো এইবার কি ওনারা এই ভাষা দিবস বলা ছেড়ে দিয়েছেন কিনা এটা আমাদেরকে দেখতে হবে। ওনারা মানতে চাইতেন না যে ভাষা আন্দোলনের জন্য কেউ শহীদ হয়, শহীদ হতে হবে শুধুমাত্র ধর্মযুদ্ধে। কিন্তু এখন আবার জুলাইতে শহীদ হইলে ওইটা ধর্মযুদ্ধ হয়েছে। ওনাদের কাজে কর্মে অনেক প্রবলেম আছে। প্রবলেমটা থাকাই স্বাভাবিক, কারণ জাসদ ছিল বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দল। প্রথমত সমাজতন্ত্র যারা আবিষ্কার করেছেন তারা কেউ এটার আগে বৈজ্ঞানিক লাগান নাই। জাসদ এটার আগে বৈজ্ঞানিক লাগিয়েছিল, নিজেদেরকে তারা বিজ্ঞানী ভেবেছিল। তারা ভেবেছিল যে চীন, রাশিয়া, এর বাইরেও
অন্যান্য সমাজতান্ত্রিক যে দেশগুলি তখন ছিল, তখন কিন্তু পৃথিবীতে অনেকগুলি সমাজতান্ত্রিক দেশ ছিল। তারা ভেবেছিলেন এর বাইরেও একটা সমাজতন্ত্র তারা উদ্ভাবন করেছেন, যেটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। এটার মধ্যে সায়েন্টিফিক একটা ব্যাপার আছে, অন্যগুলো অবৈজ্ঞানিক। আচ্ছা। এখন ওই বৈজ্ঞানিক সমাজতন্ত্রে এগুলো হয় ভাই, কারণ তারা গবেষণার মধ্যেই তো আছেন এখনো। আচ্ছা। এবং এই বৈজ্ঞানিক সমাজতান্ত্রিকদের মধ্যে আরো একজন হচ্ছেন আমাদের এই যে সদ্য প্রয়াত যে সংবিধান সংস্কার কমিশন না কি জানি ছিল, জি, হ্যাঁ, ঐক্যমত্য ঐক্যমত্য কমিশন। কমিশন। ঐকমত্য কমিশনটা ছিল, ওখানে আলী রিয়াজ সাহেব উনিও জাসদ ছিলেন। তারপরে আমাদের স্বাস্থ্য বিভাগে একজন প্রতিমন্ত্রী ছিলেন সাইদুর ভাই, উনিও জাসদ ছিলেন। আপনি যদি গত সরকারে দেখেন, প্রায় একটা বিরাট অংশ উপদেষ্টাদের মধ্যে একাধিক জাসদ ছিল। তো এই জাসদীয় বৈজ্ঞানিকতার ফলাফল যে আমাদের রাষ্ট্রের উপরে কতভাবে খারাপ মানে প্রভাব বিস্তার করেছে, তার আরেকটি জ্বলজ্বন্ত প্রমাণ হচ্ছে একবার তারা একটা বৈজ্ঞানিক গণবাহিনী বানিয়ে আমাদের সেনাবাহিনী নিধন করতে শুরু করেছিল। এইগুলো আমরা ছোটবেলায় ছিলাম বলে ভুলে গেছি বললে তো হবে না। ফলে আমি খুবই চিন্তায় আছি যে এই ধরেন আগামী 2 বছর পরে আবার ধরেন ওনারা আরেকটা কথা বলবে, যেমন ওনারা জুলাই স্তম্ভের কোনো বিরোধিতা করে নাই জামাত। আচ্ছা। এই স্তম্ভ ঠিক আছে, কিন্তু শহীদ মিনারের স্তম্ভ খুব খারাপ ছিল। অনেক দিন পর্যন্ত ওনারা বলতেন যে এটা ঠিক না, এটা এটা মুসলমানের জন্য ঠিক না। ফলে অনেক ঝামেলা। সেখানে কি ফুল বা জুলাই ফুল দেওয়া স্তম্ভকে তো ফুল অনেক অথবা এই জিনিসটা বানানোই তারা বলতেন যে এটা বানানো ঠিক না। না না, জুলাই স্তম্ভের কথা বলছি। না, জুলাই স্তম্ভে তো তারা না, বিরোধিতা করেন সেখানে না। কি কোনো ফুল বা মোমবাতি প্রজ্বলন হয় আমি ঠিক জানি না। ফুল তো দেওয়া হবে এখনো তো, সেটা কি জামাত দেয়? আমি জানি না, কিন্তু ওনারা তো বিরোধিতা করেন না এটা বানানোর। ফলে ওনারা ক্ষেত্র বিশেষে ওনাদের প্রয়োজন অনুযায়ী বিরোধিতা করছেন আর কি। এখন যেটা আমার কাছে মনে হয় যে ধর্মীয় রাজনীতির দলের যেই জায়গাতে স্টিক থাকার কথা, সেটার থেকে তারা একটু দূরে সরে গিয়েছেন। এতে কিন্তু আমাদের মতো যারা একটু আমরা মধ্যপথে থাকতে চাই, আমরা খুশি। কিন্তু ওনারা যদি আরো এইভাবে সরে আসেন, আমরা আরো খুশি হব। ওনারা যদি আস্তে আস্তে ওনাদের নারীদেরকে ইলেকশন করতে দেন, আরো খুশি হব। নারীকে আমির হতে দিলে আরো খুশি হব। ওনারা যদি ধীরে ধীরে আসলে সত্যি সত্যি মাঝখানে চলে আসেন, আমরা অনেক খুশি হব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদাবাজিকে অনেকটাই বৈধতা দিলেন নতুন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। কালকে এই নিউজটা আপনারা সবাই নিশ্চয়ই নজরে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কি মনে করেন যে এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তোলা হচ্ছে, জোর করে আদায় করছে না, এই জন্য চাঁদা বলা যাচ্ছে না। এখন বিষয় হলো যে আজকে অনেকে প্রশ্ন তুলেছেন যে তাহলে জোর করে তো সরকারি অফিসগুলোতে যে ঘুষ নেওয়া হয়, এখন এই যে ঘুষ নেওয়া হয় না, সেটাও সমঝোতার ভিত্তিতেই হয়। তাহলে এই বিষয়গুলো কি আসলে বৈধতার পর্যায়ে পড়ে যায় কিনা? মুজিবুর রহমান মঞ্জু। এটা কালকে আমি এটা নিয়ে সরাসরি পোস্ট দিয়েছিলাম এবং আমি এ কথাটা বলার চেষ্টা করেছি রবিউল ভাইকে উদ্দেশ্য করে যে সম্মতিতে যেটা নেয় সেটাই তো চাঁদা। আপনাদের অ্যাসোসিয়েশন আছে না, ওই যে ব্রডকাস্টারদের, ওনাদের ওই যে ডাক্তারদের, ওনাদের সাংবাদিকদের, আমাদের অ্যালামনা ইউনিভার্সিটির, আমরা সেখানে চাঁদা দিই। তো এটা তো সম্মতির ভিত্তিতে দেই, সম্মতির ভিত্তিতে যেটা দেওয়া হয় সেটাই চাঁদা। কিন্তু যেটা রবিউল ভাই বলেছেন যে এটা চাঁদা না, এটা ভুল কথা, আমি এটা ওনার সংশোধন করে দিয়েছি। এখন সব চাঁদা বৈধ কিনা সেখানেই প্রশ্নটা এসেছে। মানে ওনার সাথে কিছুটা আপনি একমত যে চাঁদা আসলে বৈধ না না, সম্মতির ভিত্তিতে যেটা বলছে যেটা উনি বলছেন যেটা সম্মতি ছাড়া নেওয়া হয়, জোরপূর্বক নেওয়া হয়, সেটা চাঁদা না। সম্মতিতে যেটা নেওয়া হয় সেটাই চাঁদা, আর অসম্মতিতে জোর করে যেটা নেওয়া হয় সেটা তো জুলুম, সেটা তো ডাকাতি, দস্যুতা, তাই না? উনি এই যে কথাটা বলতে চেয়েছেন, ওনার কথাটা ভুল। সম্মতিতে যেটা দেয়া হয় সেটাই চাঁদা, তবে এই চাঁদা দুই ধরনের আছে। একটা হচ্ছে যে আমরা খুশি হয়ে যেটা দেই, সে ফর এক্সাম্পল আমি একটা মেম্বারশিপ নেই, আমি সেটা রেগুলার চাঁদা দেই। আমি একটা পলিটিক্যাল পার্টি আছে, আমি চাঁদা দেই। বিভিন্ন দলের এই সুবিধাটা আছে। কিন্তু সব কিছু সম্মতিতে, যেটা আপনি বললেন যে ঘুষও তো আমার সম্মতির মধ্যে দিয়ে দেয়, যে ভাই আপনাকে আমি 2 লাখ টাকা দিব, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, ভাই এটা তো সম্মতির ভিত্তিতে হয়। সম্মতির ভিত্তিতে এটা কি বৈধ হবে? এটা তো হবে না। সেজন্য এই কথাটা উনি যেটা বলেছেন, যদিও উনি পরে অনেকগুলো কথা বলেছেন যেগুলোতে হয়তো বোঝা যাচ্ছে যে ওনার কথার মধ্যে কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, বাট উনি যে কথাটা বলেছেন এটা আমাদের বর্তমান প্রচলিত যে চাঁদাবাজি, এটাকে উৎসাহিত করবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ পরিবহন খাতে এই যে মালিক শ্রমিক ইউনিয়নের নামে যে চাঁদাটা নেওয়া হয়, আমাদের প্রস্তাব হচ্ছে এটার সরকারি রাষ্ট্রীয় একটা স্বীকৃতি লাগবে, রাষ্ট্রের একটা পদ্ধতিতে এটাতে ইনক্লুড করাতে হবে আপনাকে। আদার দেন সবাই ঘাটে ঘাটে যদি বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশন করে চাঁদা নেয়, এবং এই সমস্ত চাঁদাগুলো কেউ খুশি মনে দেয় না। উনি যেটা বলছেন সম্মতিতে, কেউ সম্মতি দিয়ে দেয় কিনা আপনি যাচাই করে দেখেন। বাস মালিকদের কাছে যান, বাসওয়ালাদের কাছে যান, শ্রমিকদের কাছে যান, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি যে চাঁদাটা দেন এটা কি খুব খুশি মনে দেন,
সম্মতিতে দেন, সবাই বলবে যে না আমরা খুশি মনে দেই না। এবং আলটিমেটলি যেটা হচ্ছে এই চাঁদার প্রভাবটা এসে পড়তেছে কিন্তু আমরা যারা মানে সার্ভিস মানে ইয়ে করছি, এভেল করছি, আমরা যারা ভোক্তা তাদের উপরে গিয়ে পড়ছে। আপনি দেখবেন যে কোনো চাঁদার আসল জায়গায় কি হয়, যখন চাঁদার পরিমাণ বাড়ে ওটার সার্ভিসের রেট বেড়ে যায়। আপনি এই যে আমাদের আগে আগে ডিশে আমরা একটা ফি দিতাম, এখন ডিশের ফি বেড়ে গেছে না, 200 টাকার জায়গায় 500 টাকা হয়ে গেছে, 250 টাকার জায়গায় 600 টাকা হয়ে গেছে। ওই কারণ কি, ওখানে ওদের চাঁদাবাজি বাড়ছে এটার কারণে। সো এটা অত্যন্ত স্পষ্ট যে আমাদের এই পরিবহন খাতের এই চাঁদার জন্য আমাদের এই যাত্রা, পণ্য পরিবহন, আমাদের যাতায়াত ব্যবস্থায় বিরাট ইম্প্যাক্ট পড়ছে, আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং মন্ত্রী হিসেবে ওনাকে এইটার ব্যাপারে অত্যন্ত স্পষ্ট কঠোর জায়গায় থাকতে হবে এবং রাষ্ট্রের উচিত হবে, এটা কিন্তু শুধু আমি বিএনপির দোষ দিব না, এটা যেই ক্ষমতায় যাবে জি, তার মধ্যেই এই সংক্রমণটা হবে, সেই চাঁদাবাজির মধ্যে ঢুকে যাবে সে সমস্ত দলের নেতারা। সেই জন্য আমার কথা হচ্ছে যে সরকারের অত্যন্ত উচিত হবে এই ধরনের বাজারে ঘাটে এই যে বাস মালিক, এই যে ট্রাক চলাচল, নৌ চলাচল, বিভিন্ন জায়গায় যত ধরনের চাঁদা আছে এগুলোকে রাষ্ট্রীয়ভাবে একটা সিস্টেমে আনা উচিত, যেটার সাথে গভর্নমেন্টের মানে ইন্টারভেনশন থাকবে। আদার দেন এই ধরনের প্রাইভেট চাঁদাবাজি এগুলাকে একদম স্পষ্ট করে নিষিদ্ধ করে দেওয়া উচিত। এবং উনি যেটা বলেছেন এটা ভুল কথা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যেটা নেওয়া হয় এটাকে উনি বৈধ বলেছেন, আমি বলছি যে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা হয় সবটা বৈধ না। আমাদের এখানে ঘুষ বাণিজ্য, বকশিস, এবং অনেক জায়গায় দেখবেন বকশিস প্রথাও চালু আছে, এবং এটাও কিন্তু অনেকটা জোরাজুরি করে দেওয়া হয়, জোরাজুরি করে নেওয়া হয়। Right. সো এটা একদম স্পষ্ট করে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসা উচিত।